আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরও একটি গুরুত্বপূর্ণ স্পেশাল মডেল টেস্ট ক্লাসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই মডেল টেস্টটি। আশা করছি আমাদের ক্লাসগুলো থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। শুরুতে জানিয়ে রাখি, 19তম নিবন্ধন খুব শীঘ্রই সার্কুলার হবে, আর আপনারা যারা সার্কুলারের জন্য অপেক্ষা রয়েছেন, অপেক্ষা না করে এখনই কিন্তু আপনারা প্রিলিমিনারি প্রস্তুতি শেষ করতে পারেন এবং সার্কুলারের পরে রীতিমতো লিখিত পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। আপনাদের এই যাত্রাতে আপনাদের সঙ্গী হতে আমরা একটা শর্ট সাজেশন মডেল টেস্ট আকারে সাজিয়েছি। আপনারা এতটুকু নিশ্চিত হতে পারেন যে আমাদের এই বইটা যদি আপনারা খুব ভালোভাবে শেষ করতে পারেন, জাস্ট 25 থেকে 30টা দিন সময় দেবেন, খুব ভালোভাবে শেষ করবেন। প্রথম অংশে মডেল টেস্ট আকারে দেওয়া আছে, সাম্প্রতিক তথ্য দেওয়া রয়েছে এবং গণিতের টেকনিক প্লাস ব্যাখ্যা দেওয়া রয়েছে। আপনারা এটা যদি খুব ভালোভাবে শেষ করেন, ইনশাআল্লাহ প্রিলিমিনারি পাশ করা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে। অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের বইটি সংগ্রহ করে আপনারা প্রিলিমিনারির প্রস্তুতি সংগ্রহ করে দিন এবং সার্কুলার হওয়ার পরে লিখিত পরীক্ষা কিন্তু সহজেই প্রস্তুতি নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে, প্রত্যেকের একটাকে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির 37 নম্বর ক্লাসটি। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে এ, কারণ একে ভাঙানো সম্ভব নয়। বাংলা ভাষা রীতির কয়টি রূপ? বাংলার ভাষা রীতির রূপ রয়েছে মোট 2টি। তাহলে এখানে একটা লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। কিন্তু যদি এখানে বলা হয় বাংলা ভাষার মৌলিক অংশ কতটি, তখন কিন্তু আবার 4টা হবে, ধ্বনি শব্দ, বাক্য এবং অর্থ। তাহলে এখানে ভাষার রীতি বলা থাকলে 2টি হবে। ষষ্ঠ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ষষ্ঠ সন্ধি বিচ্ছেদ হবে শস, নিচে হর্ষ চিহ্ন থাকবে, এরপরে হবে থ, অর্থাৎ গ নাম্বার অপশনটি। নিচের কোনটি যুগরূঢ় শব্দ? যুগরূঢ় শব্দগুলো আসলে কি, এটা আগে জানতে হবে। যুগরূঢ় শব্দ বলতে বোঝায় যে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদ সমূহের অনুগামী হয় না, একটা বিশিষ্ট অর্থ গ্রহণ করে, এগুলোই হচ্ছে যুগরূঢ়। যেমন আমাদের অপশনের মধ্যে রয়েছে পঙ্কজ। অদ্য শব্দটি এটি কোন ভাষারীতির উদাহরণ? অদ্য এটি একটি সাধুরীতির ভাষারীতির উদাহরণ। ওষ্ঠ্যধ্বনি কোনটি? ওষ্ঠ্যধ্বনি বলতে বোঝানো হয় যে ঠোঁট হতে উচ্চারিত হবে, যেমন প ফ ব ভ ম, এই 5টি কিন্তু ওষ্ঠ্যধ্বনি। তাহলে এখানে মটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি? আমরা যদি দেখি সম, হিমাংশু, দ্বিজরাজ, শশাঙ্ক, এগুলো কিন্তু চন্দ্র শব্দের প্রতিশব্দ। তার মানে সবিতা এটি চন্দ্র শব্দের প্রতিশব্দ নয়। মুমূর্ষ, অসংখ্য স্টুডেন্টের কাছ থেকে দেখেছি যে খুব সহজেই ভুল করে মুমূর্ষ বানানটি। মুমূর্ষ বানানটি আমরা এইভাবে মনে রাখবো যে সামনে পিছনে হ্রস্ব উকার, মাঝখানে দীর্ঘ উকার এবং শেষে থাকবে রেপ, অর্থাৎ খ নাম্বারটি। কোনটি তৎপুরুষ সমাস? মধু মাখা, অর্থাৎ মধু দ্বারা মাখা, তার মানে এটি হচ্ছে তৎপুরুষ সমাস। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, ওই যে একটা গানের মতো আছে না, পাখির নীরের মতো চোখ তুলে তুমি ঠিক যেন নাটোরের বনলতা সেন, মানে এরকম একটা কিন্তু আছে। তো এখানে এখন বলা হচ্ছে কি যে নীর শব্দটি আসলে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে নীর হিসেবে ব্যবহার করা হয়েছে আশ্রয়, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে আশ্রয়। শুদ্ধ বানান রয়েছে নিরপরাধী। নিরপরাধী এটি একটা প্রত্যয়জনিত অশুদ্ধ, সুতরাং এটা হবে না। দারিদ্রতা, এটা বানানগত ভুল রয়েছে কিনা, এটা বানানগত ভুল রয়েছে, দরিদ্রতা অথবা দারিদ্র। সার্থকতা হবে না, সার্থক। সুতরাং একটাই অপশনে বাকি রয়েছে প্রাণীকুল এবং এটি সঠিক উত্তর হবে। নিচের কোনটিগুলো দন্তধ্বনি? কিছুক্ষণ আগে আমরা ওষ্ঠধ্বনি পড়েছি প ফ ব ভ ম, আর দন্তধ্বনি হবে তথ দধ দন্তন্য। যারা মোশাররফ করিমের নাটক দেখেছেন তারা নিশ্চয়ই এটা ভালোভাবে জানেন যে তথ দধ
দন্তন্য। এর আগে আমাদের 13 নম্বর যেটি রয়েছে, গোবর গণেশ বাগধারাটির অর্থ কি? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের বিগত ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছেন, আপনার প্রতি অবিরাম ভালোবাসায় রইল। আপনার জন্য দোয়া করবেন লিখেছেন আজহারউদ্দিন যশোর খুলনা থেকে। আতিশিক হাসান লিখেছেন পাবনা থেকে। শারমিন আক্তার লিখেছেন আমি আপনার রেগুলার ক্লাসের অপেক্ষায় থাকি, চাকরিটা খুব দরকার স্যার, দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য এবং সবার জন্য অনেক দোয়া থাকলো, যাতে প্রত্যেকের একটা করে সুন্দর চাকরি হয়ে যায়। এরপরে আমাদের বলেছে প্রতিদিন আপনার ভিডিও অপেক্ষা করে নিয়মিত ক্লাস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লিখেছেন আকলিমা খাতুন। মিস মাসুমা আক্তার লিখেছেন স্যার হার্ড কপি শিটের দাম কত? আচ্ছা, আপনারা যারা আমাদের বই বা ইউনিয়ন সমাজকর্মীর জন্য আপনারা যে PDF নিতে যাবেন, অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন। লিজা লিখেছেন অনেক ধন্যবাদ, আপনার প্রতিটি ভিডিও অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। এরপরে মোস্তাকিম লিখেছেন যে বারবার যদি একই অঙ্ক আসে অবশ্যই ব্যাখ্যা করবেন। অবশ্যই আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে লিখেছেন লিটন লিখেছেন। সাতক্ষীরা থেকে শিউলি লিখেছেন নিয়মিত ক্লাস করছি আপনার, ধন্যবাদ। এছাড়া রাজিয়া সুলতানা লিখেছেন জামালপুর থেকে যে খুব ভালো লাগে আপনার ক্লাসগুলি, কিন্তু যখন আপনার কমেন্ট পড়েন মনে হয় কাছে বসে ক্লাস করছি। আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ। সুরাইয়া লিখেছেন নাটোর থেকে। এছাড়াও আরও অনেক শিক্ষার্থী লিখেছেন, বরিশাল থেকে নাজমা আক্তার, হবিগঞ্জ থেকে তামান্না, রোকাইয়া সুলতানা লিখেছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন নিঃস্বার্থভাবে, আমাদের জন্য এই উপকারী আয়োজনকে প্রাণ ভরে শ্রদ্ধা করি। এছাড়াও অসংখ্য শিক্ষার্থী কমেন্ট করেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমাদের সাথে যুক্ত আছেন, এই ভালোবাসা দিয়ে আমাদের সার্থক করবেন সর্বসময়। নিচের কোনটি দেশি শব্দ? আমাদের এই প্রদত্ত অপশন যেহেতু রয়েছে, এই অপশনগুলোর মধ্যে দেশি শব্দ কোনটি? যেমন রিক্সা, চা, কিতাব, এগুলো কিন্তু অবশ্যই বিদেশি শব্দ। কুলা, গঞ্জ, টোপর, এগুলো কিন্তু দেশি শব্দ। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ এবং একটা মার্ক আমি বলি এখনই কমন নিবন্ধনের জন্য, এই জায়গাটা থেকে একটা মার্ক আপনারা কিন্তু পাবেন। তাহলে ধ্বনি বিপর্যয় ঘটেছে কোথায় একটু ভালো করে দেখেন তো, লাফ থেকে ফাল ধ্বনি বিপর্যয় ঘটেছে। পতাকা এর সমার্থক শব্দ কোনটি? পতাকা শব্দে বোঝানো হয় নিশান বা কেতন, তাহলে এখানে কেতনটা হবে আমাদের সঠিক উত্তর। নয়ন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় নে অন হবে সঠিক উত্তর, নে যুক্ত অন, তবে অনেকে নি যুক্ত অনও কিন্তু বলে থাকেন। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হবে? বাক্যে যদি বিস্ময়সূচক চিহ্ন থাকেন সর্বোচ্চ 1 সেকেন্ড আপনি থামতে পারেন। অলিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অলিক বলতে বোঝানো হয় কি? অলিকের বিপরীত শব্দ বাস্তব, আর অলিক মানে কাল্পনিক, তার মানে এখানে বিপরীত শব্দ হবে বাস্তব, আর যদি সিনোনিম বলে বা সমার্থক বলে তখন হবে কল্পনা। পড়াই আমার মন বসে না, এখানে পড়াই কোন কারকে, কোন বিভক্তি? তাহলে চিন্তা করেন, পড়ায় মন বসে না, তার মানে কোথায় মন বসে না, কোথায় দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তার মানে এটা হবে অধিকরণ কারক। যেহেতু অধিকরণ কারক অপশনে একটি রয়েছে তাই এটি হবে সপ্তমী বিভক্তি, কারণ পড়ার সাথে অন্তস্থ অ, এ অ এতে এই বিভক্তিগুলো যুক্ত রয়েছে। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? দ্বিগু সমাস, তাহলে শেষে সমাহার কথাটা নিশ্চয়ই থাকবে, সপ্ত অহ বা 7 দিনের সমাহার, সপ্তাহ। নদীর সমার্থক শব্দ কোনটি? আমরা এখানে যদি শরীত দেখি, শরীত কিন্তু নদী শব্দের সমার্থক শব্দ, গিরিটা হচ্ছে পাহাড়, তাহলে শরীতকে আমরা সঠিক উত্তর করব। নাদ শব্দের অর্থ কি? এখানে নাদ শব্দের অর্থ বলতে বোঝানো হয়েছে সিংহের ডাককে। মেঘের ডাক রয়েছে জিমুত মন্দ্র, ময়ূরের ডাক কেকা, বাঘের ডাক হালুম বা এই জাতীয় রয়েছে, নিশ্চয়ই এগুলো পড়তে হবে। অনুবাদ কত প্রকার? অনুবাদ মোট 2 প্রকার। ইংরেজি অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ মেগাস? তাহলে এখানে মেগাস এর প্লুরাল নাম্বার হবে মেজার। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার? পাওয়ার মানে কি ক্ষমতা, এটাকে যদি আমরা ভার্বে রূপান্তর করি এটা হবে ইমপাওয়ার, তাহলে সঠিক উত্তর হবে ইমপাওয়ার, ইন পাওয়ার কিন্তু না, ইমপাওয়ার। ফাইন্ড আউট কারেক্ট সেন্টেন্স, আমাদের এখানে সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে। হি ইনস্টিড
প্রথমে রয়েছে হি ইনস্টিড অন মাই গোয়িং টু সিনেমা, তার মানে আমরা জানি ইনস্টিডের পরে অন মাই গোয়িং কথাটা কিন্তু ব্যবহার করা হয়, তার মানে এটি কিন্তু আমরা সঠিক পেয়ে গেছি। এরপরে আমাদের রয়েছে হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম দ্য সেন্টেন্স হি স্যাটিসফাইড এভরিবডি। তাহলে হি ইজ স্যাটিসফাইড এভরিবডি তার মানে কি এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম, সবাই তার প্রতি সন্তুষ্ট। তার মানে সেক্ষেত্রে আমরা গ নাম্বারটাকে করতে পারি, হ্যাঁ গ নাম্বারটাকে রাইট অ্যান্সার হিসেবে ধরতেই পারি। এরপরে আমাদের 30 নম্বর যেটি রয়েছে সিনোনিম করতে বলছে, যে রিফ্রেশ না রিপ্রেস। তাহলে এখানে রিপ্রেসের সিনোনিমটা কি হবে? তাহলে সঠিক উত্তরটা করবো এখানে আমরা কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণাধীন বা নিয়ন্ত্রণ। তাহলে সঠিক উত্তর হবে কন্ট্রোল। হোয়াট টক্স অ্যাজ দো, এখানে বলা রয়েছে হোয়াট টক্স অ্যাজ দো, এর পরের অংশ আমাদের যুক্ত করতে হবে হি ওয়ার এ চাইল্ড, হি ওয়ার এ চাইল্ড। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি? কম্পালসারি মানে মাস্ট বি, নিতেই হবে। তাহলে এখানে আমরা ম্যান্ডেটরি, অব্লিগেটরি, কমপ্লিমেন্টারি এগুলো কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে এটার যদি আমরা অ্যান্টোনিম করতে যাই তাহলে হবে ভলান্টারি, মানে ইচ্ছাধীন। হ্যাঁ, কম্পালসারি মানে নিতেই হবে, মাস্ট, এটা জরুরি, বাধ্যতামূলক। আর ভলান্টারি মানে কি? ঐচ্ছিক, মানে ইচ্ছাকৃত। আশা করছি বিষয়গুলো বুঝাতে পেরেছি। এরপরে আমাদের রয়েছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য কনফেস? কনফেস মানে কি? স্বীকারোক্তি বা স্বীকার করা, তার মানে নাউন ফর্ম হবে কনফেশন, কনফিউশন কিন্তু না, কনফেশন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যখন গুড়ি গুড়ি বৃষ্টি বোঝায় যে সকাল থেকে গুড়ি গুড়ি বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা তখন কি করতে হয়? যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ হতে পারে, ইট হ্যাজ বিন রেইনিং ড্রিজলিং হতে পারে, যেটাই হোক সিন্স মর্নিংটা হবে রাইট অ্যান্সার। তাহলে সেই অনুযায়ী কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অর্থাৎ ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ব্ল্যাক অ্যান্ড ব্লু একে বোঝানো হয় কি? যে ব্ল্যাক অ্যান্ড ব্লু বোঝানো হয় মেরিসলিসলি, যার অর্থ হচ্ছে নির্দয়ভাবে পেটানো। মূলত ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে আমরা যেটা বুঝে থাকি যে প্রহার করা, যা মার্সিলিসলি। হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, তাহলে এখানে সঠিক উত্তরটা কি করতে হবে? কমপ্লেক্স ফর্ম সেন্ট, তাহলে হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইসড হিম, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, লুনার এখানে লুনারের সাথে সম্পর্কটা হচ্ছে মুন, আর সোলারের সম্পর্কটা হচ্ছে সানের সাথে, তার মানে এখানে লুনার হবে মুন। মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ বলতে বোঝানো হয় প্রথম বক্তৃতা বা ফার্স্ট স্পিচ, দ্য ফার্স্ট স্পিচ বলা যায় বা ফার্স্ট অ্যাপিয়ারেন্সও বলা যায়। দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং ড্যাশ কচ, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অন দ্য কচ। যদি আমরা রান তাহলে এখানে সঠিক উত্তর হবে অন দ্য কচ, অর্থাৎ মেয়েটি বা বালিকাটি শটান হয়ে শুয়ে পড়ল। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এরপর রয়েছে ইফ হি ওয়ার্কস হার্ড হি সাকসিডেড। আচ্ছা, তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিডেড, এটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ খ নাম্বারে যেটি রয়েছে সেটি হবে সঠিক উত্তর। হি ওয়েন্ট টু বেড আফটার ড্যাশ, তাহলে বিফোর আফটারের যে নিয়মটা পড়ানো হয়ে থাকে আমাদের, যে আফটারের পরে এবং বিফোরের পূর্বে সর্বদা আমাদের কি করতে হয়? পাস্ট পারফেক্ট করতে হয়। তাহলে এখানে আমাদের কি রয়েছে? বিফোরের পরে করতে হবে, সরি আফটারের পরে করতে হবে। তাহলে হি হ্যাড লার্ন হিজ লেসন্স, অর্থাৎ ঘ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স, এ বোল্ট ফ্রম ব্লু মিন্স মানে বিনা মেঘে বজ্রপাত, মানে হঠাৎ কোনো কিছু একটা হওয়া, অর্থাৎ আনএক্সপেক্টেড ক্যালামিটি বা আনএক্সপেক্টেড ম্যাটার দুটোই হতে পারে। দ্য অ্যান্টিনিম অফ দ্য ওয়ার্ড বেনিন, বেনিন মানে কি? এখানে অ্যান্টিনিম বলছে, তাহলে এখানে ম্যালিগন্যান্ট হবে সঠিক উত্তর, কারণ ম্যালিগন্যান্ট শব্দের অর্থ উগ্র আর বেনাইন শব্দের অর্থটা হচ্ছে সৌম্য। তাকে তিরস্কার করা হয়েছিল, এর শুদ্ধ ইংরেজি কি? তিরস্কার করা হলে সাধারণত ব্যবহার করা হয় টাস্ক, যেটা রয়েছে, কিন্তু এখানে ওই যেতে আমাদের কোনো কিছু নাই, যে এখানে হি ওয়াজ ব্রট আউট টু বুক, তাহলে ব্রট ব্রিং টু বুক এইরকমও কথা কিন্তু ব্যবহার করা হয়, যেটাকে আমরা নর্মালি যদি বলি যে রিবিউক বলা হয় থাকে না, যে রিবিউক। আচ্ছা, এটা তাহলে এখানে এখানে আমাদের রয়েছে কি? যে ব্রট টু ব্রিম, এটাও কিন্তু হবে তাকে তিরস্কার করা হয়েছিল।
এরপরে রয়েছে উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে উই হেল্পড হিম, তাহলে এক্ষেত্রে কোনটি হবে? এখানে আমাদের টু ফিনিশ রয়েছে, এখানে ইন ফিনিশিং রয়েছে, শুধু ফিনিশিং রয়েছে, তাহলে কোনটি হবে সঠিক উত্তর? এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে উই হেল্পড হিম এরপরে আমাদের টু ফিনিশ, এটি একটি ইনফিনিটি, তাহলে এখানে ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে পারি, তার মানে টু ফিনিশটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। হি ফট ড্যাশ টু ডিফেট দ্য এনিমি, তাহলে এখানে সঠিক উত্তর হবে টুথ অ্যান্ড নেইল, এটাই হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আবারও আপনাদের জানিয়ে রেখে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের বইটা অর্ডার করেননি খুব দ্রুত আমাদের বইটা সংগ্রহ করবেন। আর ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমাদের কিন্তু একটি স্পেশাল পিডিএফ সাজেশন রয়েছে, সেটি আপনারা সংগ্রহ করতে পারেন নামমাত্র মূল্যে। বিস্তারিত আমাদের স্লাইডে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে বিস্তারিত রয়েছে। আর আপনারা যারা আমাদের 19তম সাজেশনটুকু অর্ডার করেছেন, আপনাদের যে গণিত পার্ট যে সলভ ক্লাসটি, এটা আগামী 20 তারিখ থেকে 2 থেকে একদিন পরপর বা 2 দিন পরপর কন্টিনিউ পেয়ে যাবেন। আমাদের যে কয়েক 30টি বা 25টি মডেল টেস্ট রয়েছে, এই মডেল টেস্টগুলো কিন্তু আমরা খুব দ্রুতই এগুলো ক্লাসগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ, তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এরপরে রয়েছে হ্যাড আই বিন একিং আই ড্যাশ, তাহলে প্রথমে হ্যাড আই বিন রয়েছে, তার মানে ইফ কন্ডিশনাল, এরপরে উড হ্যাভ নিশ্চয়ই হবে, তাহলে উড হ্যাভ হেল্পড দ্য পুর, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। Choose the correct synonym extempore, তাহলে extempore যদি আমরা synonym বলি তাহলে হবে impromptu, এটা হবে রাইট অ্যান্সার। When you make promise you must not go dash, তাহলে এখানে when you make a promise you must not go back on it, তাহলে go backটা হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। What type of man is quite opposite type of supercilious, তাহলে এখানে supercilious এর অপোজিট হবে affable। গণিত অংশের শুরুতে রয়েছে 159-81 রয়েছে, এটার সমষ্টি কত হবে? তাহলে যেহেতু এখানে আমাদের এলোমেলো সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, প্রথম কাজ হবে আমাদের এন এর মান নির্ণয় করা। যেহেতু এন এর মান আমরা জানি না, তাহলে এখানে আমাদের এনতম পদের সূত্রটাকে লিখতে হবে। তাহলে এনতম পদের সূত্রটা আমরা কি জানি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটার সূত্রটা আমাদের লিখতে হবে। তাহলে এই এনতম পদের মান এখানে আমরা যেহেতু বলেছি যে 81 রয়েছে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো সমান কত? শেষ পদ হচ্ছে 81, তাহলে এখানে এন এর মানটা যদি নির্ণয় করি, প্রথম পদ কত আছে? 1 প্লাস এন এর মান আমাদের বের করতে হবে এন মাইনাস 1 ইন্টু ডির মান কত? 4, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলেও 4 হয়, তাহলে এখানে 81। তাহলে এখানে আমাদের কি হবে যে 4n মাইনাস 4 ইকুয়াল টু 80, এই 1টা ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। এবারে আমরা যদি 4n ইকুয়াল টু এখানে 80 থেকে 4 বিয়োগ করি, তখন কি হয়ে যাবে? 76 হয়ে যাবে। তখন n এর মানটা আমাদের কত হবে? আচ্ছা, ও হ্যাঁ সরি, এখানে -4, তাহলে এখানে -4 প্লাস 4 হবে, অর্থাৎ 84 হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 84কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 21 হচ্ছে। এই যে n এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 21। এবার আমরা সমষ্টির সূত্রতে করব। সমষ্টির সূত্র আমরা কি জানি? যে n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে সরাসরি আমরা শর্টকাট করব যে 21 ডিভাইডেড 2 ইন্টু 1, এরপর আমাদের কি হবে? প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি কত আমাদের? 4। এই যে আমরা নর্মাল যে সূত্রটা সেটা বসিয়ে দিলাম। এখন এখানে আমরা 21-এর নিচে 2 ঠিকই থাকবে, আর এখানে 2 একে 2, আর এখানে কত হবে? 20, তাহলে 4 20 80 আর 2 এ 82, তাহলে সরাসরি এখানে আমাদের হবে কত? 82। তাহলে 21 গুণন, তাহলে 2 দিয়ে 82 কাটলে কত হবে? 41, আর 21 41 গুণ করলে হবে 861। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন কথা হলো যে আপনি কিভাবে আগে থেকেই জানলেন যে 861 হবে? কারণ এখানে তো আপনি গুণ করলেন না। কথাটা এরকম আসতে পারে না? নিশ্চয়ই আসতে পারে। যেহেতু পরীক্ষার রুমে তো ক্যালকুলেশন থাকবে না, আর আপনি এখানে ক্যালকুলেটর ইউজও করতে পারেন, বাট আমরা কিভাবে করব, এই প্রশ্নটা তো আসতে পারে। এখানে একটা দেখার বিষয় হচ্ছে, এই গুণ করার সময় আমাদের এককের ঘরে কত আছে? এখানে 1 আছে, দুইটাতেই 1 আছে, তার মানে 1 দিয়ে একক গুণ করলে একই হবে। আপনারা অপশনে খেয়াল করে দেখেন, আমাদের দুইটা অপশনে কিন্তু এককের ঘরে 1 রয়েছে, তাহলে 21 আর 41 গুণ করলে নিশ্চয়ই 21 হবে না, নিশ্চয়ই 861টাই হবে। এই ধরনের একটু এক্সট্রা বুদ্ধি নিয়ে কিন্তু পরীক্ষার রুমে যেতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, আচ্ছা
এবারে আমরা যদি দেখি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়, অনলি 2টি স্পর্শক আঁকতে পারবেন। 53 সেন্টিমিটার এককে নিচের বাহুগুলোর কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব? আচ্ছা 53 সেন্টিমিটার, ও আচ্ছা এটা 53 হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার, সরি, যে সেন্টিমিটার এককে নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে সমকোণী হলে হবে কি, আমাদের এই যে এই দুটার বর্গের যোগফল এই অতিভুজের বর্গের যোগফলের সমান হতে হবে। তাহলে যদি আমরা দেখি 3 3 9, তাহলে এখানে 4 4 16 5 5 25, না সম্ভব না, বা 3 3 9 5 5 25, আর এখানে সরাসরি 4 4 16 5 5 25 কোনোটাই হবে না। আমরা এখানে 2 2 4 4 4 16 16, আর এখানে 4 কত হচ্ছে। আচ্ছা তাহলে আমরা যদি দেখি গঠন অসম্ভব বলা রয়েছে, কি হচ্ছে তো, হ্যাঁ আচ্ছা অসম্ভব বলা হচ্ছে। তাহলে এখানে 3 3 9, 4 4 16, 16 9 25, 5 5 25, এটা হচ্ছে 6 6 36, 8 8 64, 10 10 100, এটাও হচ্ছে 2 2 4, 4 4 16, 8 8 64, এটা হবে না। তার মানে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে দেখেন খেয়াল করবেন যে কত বলেছে, চতুর্থাংশ বলেছে, তাই না? তাহলে চতুর্থাংশ যদি বলে তাহলে 4 গুণন 4 করবেন। কত করবেন? 4 গুণন 4 করবেন। তারপরে কত হবে অ্যান্সার? 16 হবে। বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে কি বলা হয়? আমরা জানি যে বৃত্তের যে কোনো দুই বিন্দু স্পর্শকারী যে মানে যে সরল রেখাকে কি বলা হয়? জ্যা বলা হয়। কিন্তু যখন সেটা বৃত্তের মাঝখান দিয়ে যাবে বা কেন্দ্র দিয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি? ব্যাস। আর অর্ধেক পর্যন্ত পৌঁছালে হবে ব্যাসার্ধ। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে 51 রয়েছে, 59 রয়েছে, 63, 67, 87 রয়েছে। তার মানে এখানে 59টা হচ্ছে মৌলিক সংখ্যা। 5x অনেকগুলো x রয়েছে, এটার অ্যান্সারটা কত হবে? অনেক সময় অনেকের ভুল হয়ে যায় যে 5 টু দি পাওয়ার x প্লাস 1টাই হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু কিভাবে সম্ভব? হতে পারে না। আচ্ছা এখানে প্রথম কথা হচ্ছে 5x, তাহলে কয়টা আছে 5x একটু খেয়াল করে দেখেন, 1 2 3 4 5, তাহলে 5টা রয়েছে। তা আমি 5x যদি কমন নেই তাহলে আমাদের এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 5টা 1 নিতে হবে না? নিতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো? 5x ইন্টু 5 দাঁড়ালো। তাহলে আমরা 5 কমন নিলে কি হলো? x প্লাস 1 হলো না? এটাই হচ্ছে আচ্ছা 5x প্লাস 1টা হলো রাইট অ্যান্সার। এরপরে আমাদের যেটি রয়েছে log 2 ভিত্তিক 1/64 এর মান কত? তাহলে আমরা অঙ্কটা আগে তুলব যে কি বলা আছে, log 2 ভিত্তিক 1/64, তাহলে 2 এর উপরে কত নিলে 64 হয়? তাহলে এখানে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে, আমরা যদি এভাবে করি যে log 2 ভিত্তিক এখানে 2 এর উপরে যদি -6 করি, -6 করলে আমাদের কত হবে? 64, অর্থাৎ যেহেতু 1/64 রয়েছে এটাকে ইনভার্স করলে কিন্তু -6 নিলে হয়ে যাবে। তার মানে -6টা সামনে আসবে, আর log 2 ভিত্তিক 2 এটার মান হচ্ছে 1, তার মানে -6টা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরপর আমাদের রয়েছে x² প্লাস 1/x² = 38 হলে x মাইনাস 1/x এর মান কত? এটা আমরা দুইভাবে করতে পারি, একটা অপশন ধরে করতে পারি, একটা ক্যালকুলেশন করে করতে পারি। অপশন ধরে কিভাবে করব? আচ্ছা অপশন ছাড়া যদি আমরা নর্মালি করি তাহলে এখানে কি হবে যে x² প্লাস 1/x² = কত আছে? 38 রয়েছে। যেহেতু আমাদের মাইনাসের মানটা বের করতে হবে তাহলে নিশ্চয়ই এখানে মাইনাসের ফর্মুলাটা আমরা ব্যবহার করব, প্লাস 2 38, তাহলে এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু এখানে প্লাস 2 এর পাশে কি হবে? -2, মানে 36 হবে। আর এই স্কোয়ারটা গিয়ে ওখানে কি হবে? বর্গমূল করতে হবে। তাহলে 36 এর বর্গমূল কত? শুধু 6। এখন কথা হলো এখানে শুধু 6টা আমাদের অপশনে নাই, প্লাস মাইনাস 6 রয়েছে। যখন আমরা বর্গমূল করব সেটার অ্যান্সার প্লাস মাইনাস 6 দিয়ে লেখা নিয়ম, এই জন্য এখানে 6 হবে, অর্থাৎ প্লাস মাইনাস 6 হবে রাইট অ্যান্সার। কোনো পরীক্ষার্থীর 80% গণিতে, 70% বাংলায় এবং উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে শতকরা কত ফেল করলো? তাহলে ভালো করে একটু খেয়াল করবেন, 80% গণিতে আবার উভয় বিষয়ে 60, তার মানে এই 80-র মধ্যে এই 60ও কিন্তু রয়েছে। তার মানে শুধু গণিতে কত হবে? 80 - 60, মানে শুধু গণিতে আছে 20,
শুধু বাংলায় আছে 70 মাইনাস 60 সমান 10, আর এদিকে উভয়ে আছে 60। তাহলে মোট কত হলো? 60, 70, 90। তাহলে মোট হলো 90, আর বাকি 10% 100 হতে লাগে, তাই না? আর এই 10%টাই করছে ফেল। তার মানে উভয় বিষয় শতকরা 10 জন ফেল করেছে। যদি সেল ফোনের পূর্বের কল রেট এবং বর্তমান কল রেটের অনুপাত 5:3 হয়, আচ্ছা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, 5:3 হয়, তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে? তাহলে আগে ছিল 5 টাকা, বর্তমানে হয়েছে 3 টাকা। তাহলে 5 টাকায় কমেছে কত? 5 টাকায় কমেছে 2 টাকা, 1 টাকায় কমবে 2 এর 5। তাহলে 100 টাকায় কমবে কত? 100 দ্বারা গুণ। তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 20, 2 দুগুণে 4, তার মানে 40%। 46 না, 40%। তার মানে এখানে হ্রাস পেয়েছে কত শতাংশ হবে? 40%। এক ব্যক্তি 240 টাকায় কতগুলো কলম কিনে দেখলো যে সে যদি একটি পেন্সিল, আচ্ছা কলম বা পেন্সিল বেশি পেত, তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য 1 টাকা কম হতো। তাহলে বিশেষ করে লিখিত পরীক্ষায় এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা নর্মালি করব কয়টা, যে এখানে কতটি পেন্সিল কিনেছিল আমরা কি জানি সেটা? নিশ্চয়ই জানি না। তার মানে আমরা লিখব যে এক্সটি কলম, মানে কলম সংখ্যা এক্সটি, এটা মনে রাখবেন। এরপরে আমাদের যেটা এখন বলা ছিল যে এখানে আমাদের 240 টাকায় পেন্সিল কিনছে, তার মানে এখানে আমাদের দুইটা টার্ম হবে। একটা হচ্ছে 240 ভাগ এক্স মাইনাস, এবারে বলছিল কি যে যদি 1 টাকা কম হতো তাহলে একটি কলম বেশি পেত। 1 টাকা কম হলে কি হতো? একটি কলম বেশি পেত। তাহলে এখানে আমাদের প্রতিটি মূল্য একটা কমে যেত, আবার একটি পেন্সিলও বেশি পেত। এখানে এই টার্ম হবে কি 240 নিচে, এবার এক্স প্লাস 1, এই দুটো পার্থক্য কত ছিল? 1 টাকা। এবারে যেটা হবে এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান 1, আর উপরে আমাদের যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে যে এখানে যদি নর্মালি করি তাহলে উভয় এখানে এক্স আছে, তাই না? তাহলে এখানে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 গেলে কত হবে? এক্স। তাহলে এখানে আমরা 240 গুণ হবে, আর এখানেও 240 গুণ হবে সমান 1। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি ওই পাশে পার করে দিই তাহলে এখানে 240 এক্স প্লাস 240 মাইনাস 240 এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু একটা লং অঙ্ক। তাহলে আমাদের এই 240 এক্স 240 কেটে গেল। ওভারঅল যদি এখন আমরা মনে করি যে এক্স স্কোয়ার প্লাস 1, সরি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240, অর্থাৎ এটাই হবে আমাদের একটা সমীকরণ। এই সমীকরণটা মেলাতে গেলে আমাদের যেটা করতে হবে তা হলো 16 এবং 15 ব্যবহার করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে একটা হবে এক্স মাইনাস 15, আর একটা হবে এক্স প্লাস 16। তাহলে 16-15 গুণ করলে 240 হয় না? ওকে, তাহলে এখানে আমাদের প্লাসের মানটা তো ওই পাশে গেলে মাইনাস হবে, সুতরাং 15টি কলম কিনেছিল, এটি হবে আমাদের সঠিক উত্তর। একই হার মুনাফায় 500 টাকার 4 বছরের এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 400 টাকা হলে মুনাফার হার কত? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করবেন যে আপনার অপশনের ব্যবহার করবেন। যেমন আমরা যদি এখানে ধরি যে 12%, তাহলে 500 টাকার 12% কত হবে? 60 টাকা হবে। তাহলে 4×6 = 24, 240। এরপরে যদি আমরা 6×72, তাহলে 5×72 গুণ করলে দুটো মিলে কিন্তু আমাদের 400 টাকা হবে না। সুতরাং এই অপশন বাদ, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 12%ও যদি 400 টাকার বেশি হয় তাহলে 10%ও নিশ্চয়। তাহলে এখানে 50 হবে, 4×5 = 20, এখানে 60 হবে, 5×6 = 30। তাহলে দুটো মিলে 500 টাকা হয়ে গেল, এটাও হবে না। 8% হিসেবে যদি ধরি তাহলে এখানে 5×8 = 40, 4×4 = 16, 160, আর এখানে হবে 6×8 = 48। 48 দিয়ে এখন আমরা যদি 500কে এখানে গুণ করে দিই, সরি 48 দিয়ে যদি 5 গুণ করে দিই তাহলে হবে কত? 240। তাহলে এই যে 240 আর 160 মিলে কত হলো? 400 হলো। তার মানে এই 8% ধরে কিন্তু আমাদের 400 টাকা হলো। তার মানে মুনাফার হার 8%। একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হবে, বিক্রয় মূল্য কত? এটা আপনারা অপশন ধরে করতে পারবেন। তাহলে অপশন ধরে করলে আমরা কিভাবে করব? এখানে দুইটা পদ্ধতি ব্যবহার করতে হয়। একটা সরাসরি আমরা যেটি বলতে পারি যে এত টাকা বেশি হলে এত টাকা হতে, এইভাবে করতে পারি। আমরা যে কোনো একটা রাউন্ড ফিগার ধরে নিব। রাউন্ড ফিগার এখানে 200 আর 300 রয়েছে।
তাহলে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে এখানে ক্রয় মূল্য কত ধরলাম আমরা, রাউন্ড ফিগার 200। তাহলে 10% ক্ষতি হলে এই বিক্রয়ের মূল্য কত হবে, তার মানে 180 টাকা হবে। আবার যদি 5% লাভ করি তাহলে কত হবে, 210 টাকা হবে। তাহলে এই 210 আর 180-র পার্থক্য কি 45 হচ্ছে? হচ্ছে না, তার মানে ক নাম্বার অপশন বাদ। এবারে 300-র ক্ষেত্রে যদি আসি, 300-র ক্ষেত্রে যদি আমরা 10% ক্ষতিতে বিক্রয় করি তাহলে কত হবে, 170 টাকা হবে। 5% যদি লাভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 315 টাকা হবে। এবারে আসি 315 থেকে আমরা এখানে 270 যদি বিয়োগ করি তাহলে কি আমাদের এখানে 45 টাকা হচ্ছে? হ্যাঁ, 45 টাকা হচ্ছে। তার মানে এই 300 টাকাটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আপনারা অনেকে বলে থাকেন এইভাবে শর্টকাট পড়া কি ঠিক হবে? না, আমি মনে করি এমসিকিউ পরীক্ষার জন্য এই শর্টকাট পড়াটা জরুরি, বাট লিখিতর জন্য নয়। একটি বাঁশের 1/4 অংশ কাঁধে 3/5 অংশ পানিতে এবং 3 মিটার পানির উপর আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? অসংখ্য বার করানো হয়েছে, এটা হবে 20 মিটার। ক্রম অনুযায়ী সাজালে 2, 3, 5, 9, 17 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 2 আর 3 এর পার্থক্য 1, এখানে 2, এখানে 4, এখানে 8, এরপরে হবে 16। তার মানে 16 আর 17, তার মানে 733টা হবে এখানে রাইট অ্যান্সার। কারণ এখানে কিন্তু আমি দেখিয়েছি পার্থক্য ডাবল ডাবল হচ্ছে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত হবে? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমাদের এখানে? তাহলে এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর চেয়েছে, তার মানে এখানে 90,001 হবে মেবি। হ্যাঁ, 90,001ই হবে, তাছাড়া অন্য অপশনগুলো নেওয়ার মতো অবস্থাই নাই। 1 থেকে 49 সংখ্যার ক্রমিক সংখ্যার গড় কত? তাহলে গড় মানে কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n ইন্টু n প্লাস 1 ইন্টু ডি যদি আমরা করি তাহলে কত হবে? ও আচ্ছা, ক্রমিক সংখ্যা তো বলা আছে, তাহলে n প্লাস 1 ডিভাইডেড 2, তার মানে 50/2, তার মানে 25 হবে রাইট অ্যান্সার। একটি ঋণাত্মক সংখ্যা নাকি ধনাত্মক, একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে 415 হয়, সংখ্যাটি কত? দেখেন ভালো করে খেয়াল করেন, 15 যোগ করার পরে কিন্তু 415 হয়েছে, তার মানে সংখ্যাটা হবে কত? 400। ঠিক তো? ঠিক। তাহলে একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে, তাহলে কোনো একটা সংখ্যার দ্বিগুণ করতে হবে, তার বর্গ করলে 400 হবে। তাহলে কোন সংখ্যাটির বর্গ করলে 400 হয় দেখেন তো? 20-এর। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 10। কেন 10? আমরা 10 নিলাম, তাহলে 10-এর দ্বিগুণ 20, 20-এর স্কয়ার মানে বর্গ কত? 400। তার সাথে 15 যোগ করার পরে 415 হলো। উত্তরটা কত হলো? 10। ঠিক আছে, ওকে। এরপরে যেটা রয়েছে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ হলে ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তাহলে এখানে যেটা করতে হবে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে কি আমাদের যেটা হবে যে এটা হচ্ছে x আর এটা হচ্ছে 3x ডিভাইডেড 2, গুণন কত আছে আমাদের? 384, তার মানে এখানে হবে 3x স্কোয়ার, 384 গুণন 2, এই হলো কথা। তাহলে এখানে আমাদের চেয়েছে কি সেই জিনিসটাকে বলতে হবে, যেহেতু আমাদের এখানে আগে দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নিতে হবে। তাহলে এখানে 3x² যেটা আমাদের রয়েছে, এখানে আমরা যদি এখন করি তাহলে এখানে আমরা যদি এখানে ওভারঅল কাটাকাটি করি, উভয় পক্ষ থেকে আমরা 3 দ্বারা ভাগ করে দিলে আমরা x² মানটা পাবো 256। তাহলে এক্সটাকে যদি আমরা এভাবে 256 করি তাহলে 16 256 হয়, তাই না? তার মানে এক্স এর মান পেলাম কত আমরা? 16। তার মানে এটা কি? প্রস্থ। তাহলে এক্স সমান যদি 16 হয়, তার মানে দৈর্ঘ্য কত হবে? তার মানে 3x ডিভাইডেড 2 যেটা ধরা হয়েছিল, তাহলে 3 16 48, 48কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 24। তাহলে এখানে দৈর্ঘ্যটা হবে 24। তাহলে এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে 24 যোগ 16 গুণন 2। তাহলে 24 গুণ 16 করলে কত হচ্ছে? 40, 40 দুগুণে 80, আর এই 80 মিটারটাই হচ্ছে আমাদের প্রস্থ। এরপর রয়েছে 18 মিটার একটি গাছ এমনভাবে ভেঙে গেল ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়
ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই ধরনের অঙ্ক কিন্তু একটা 100% আপনারা কমন পাবেন। তাহলে এক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটেছে সেটা আগে বুঝতে হবে। প্রথমে বলা আছে যে গাছটি ভেঙে গেছে, এমনভাবে ভেঙে গেছে যে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ফুট উঁচুতে? 18 মিটার। তার মানে এই যে এটা আমরা যদি ধরি, এই যে এটাই হচ্ছে আমাদের 30 ফুট, আর ভেঙে গেছে কত আমাদের। তাহলে এখন আমাদের অঙ্ক থেকে জেনে নিতে হবে আসলে কি ধরবো, সাইন, কস, ট্যান, কোনটা ধরবো এটা তো জানতে হবে। তাহলে আমাদের কি কি আছে, যে 18 ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙে গেল, ভাঙা অংশটি বিচ্ছিন্নের ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে লম্ব আর অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ হলে কি হয়? সাইন হয়। তার মানে এখানে আমাদের হবে সাইন 30 ডিগ্রি। এবারে লম্ব আর অতিভুজ, লম্বটা কত? এই যে আমাদের এই এক্স, এক্স না, এক্স, তাহলে এক্স। এখন আমাদের অতিভুজটা কত? এই যে এই এক্স, আমাদের টোটাল কত ছিল? 18। তাহলে 18 মাইনাস এক্সটা হচ্ছে এটা, 18 মাইনাস এক্স। যেহেতু আমাদের এই যে কত উঁচুতে ভেঙেছিল এটা বলতে বলা যাচ্ছে না, এটা তো আমাদের, তাহলে 18 মাইনাস এক্সটা হবে আমাদের এখানে। তাহলে সাইন 30 ডিগ্রি মানে কত? আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এখানে হাফ, তাহলে এখানে এক্স ডিভাইডেড 18, সরি 18 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা নর্মাল করবো, ক্রস গুণন যদি করি তাহলে এখানে হবে 2x সমান 18 মাইনাস এক্স। তাহলে এই এক্সটা এই পাশে এলে কি হবে? 3x ইকুয়াল টু 18। তার মানে এক্স এর মান কত হলো? 3, 6। তাহলে এখানে 6 ফুট উচ্চতায় আমাদের এটি ভেঙেছিল। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? তাহলে এখানে সঠিক উত্তরটি আমাদের হবে এখানে 25√2 হবে। 3, 4 এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলক গলিয়ে একটি নতুন গোলক যদি তৈরি করা হয় তাহলে এই গোলকের ব্যাসার্ধ কত হবে? এই গোলকের ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। যদি একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে 4√2 যদি হয় তাহলে √2 কেটে যাবে, 4-এর উপর স্কয়ার হবে, তার মানে 16 বর্গ একক হবে। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটিরকে বলে? যখন সন্নিহিত কোণের সমষ্টি 180 হবে তখন সেটা একটি অপরটির হবে সম্পূরক কোণ। যদি 90 ডিগ্রি হবে তাহলে একটি অপরটির হবে পূরক কোণ। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা ধর্মপাল, যাকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়ে থাকে। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি ছিল? লর্ড রিপনেতে হবে হান্টার কমিশন। পার্কি সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? পার্কি সমুদ্র বন্দর, সমুদ্র সৈকত, এখানে সমুদ্র সৈকত বলা রয়েছে, তাহলে এখানে এটি অনুষ্ঠিত হবে। সঠিক অবস্থিত যেটা বলি সেটা হবে চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, যান্ত্রিক এবং টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা আজকে এই 78 নম্বর পর্যন্ত ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করে দেখলাম যে আমরা 100টা পর্যন্ত কোনোভাবেই পারছি না। তো আপনারা যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে। যেখান থেকে দেখলেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, এটা আপনাদের কাছে অনেক অনুরোধ। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।